ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। তুই ভাত খাবি না? না খাবো না, তোমার ভাত তুমি খাও। কথাটা শেষ করে আরোহী নিজের রুমে গিয়ে ধপাস করে দরজাটা লাগিয়ে দিল। যা বাবা, আমি কি এমন বললাম যার জন্য আমার সাথে এমন করলো? না, এই মেয়ের ভাব ভাব আমার মোটেও ভালো লাগে না। আরোহীর মা কথাগুলো বলে নিজের রুমে চলে গেল। অন্যদিকে আরোহী দরজা বন্ধ করে কাঁধের ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে মেরে দিয়ে লাফ দিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। আরোহী বিছানায় শোয়া মাত্রই আরোহীর চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আরোহীর বারবার শুধু আমার কথাই মনে হতে লাগলো। আরোহী আমার কথা মনে করে, আমার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে তার চোখ দিয়ে জল ফেলতে লাগলো। আরোহী বারবার চাচ্ছে আমার কথা ভাববে না আর কান্নাও করবে না, কিন্তু তবুও নিজের মনকে বোঝাতে পারছে না। শুধু যে মনকে তা কিন্তু নয়, নিজের চোখের জলও আটকাতে পারছে না। অনেক তো হলো আমার বন্ধু আরোহী আর আমার বোনের কথা। হসপিটাল থেকে টাকা চুরি করে অজানা এক গন্তব্যে এসে আছি কাল থেকে। জানি না ভবিষ্যতে আমার কি হবে। কাল রাত থেকে শুধু একটা কথাই ভাবছি, জয়ের বলা কথাটা, তুই সুস্থ হলে আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাব, তারপর দুই বন্ধু দুই ভাইয়ের মতো থাকবো। জয়ের এই কথাটা বারবার আমার মাথায় ঘুরতে থাকে আর আমাকে ঘুমোতে দিচ্ছিল না। আর এদিকে আমার মন বলতে থাকে, এতদিন তো নিজের পরিবারের 3টা মানুষের ঘাড়ের বোঝা হয়ে বসেছিলি, যার ফল হিসেবে এখন পড়ে রয়েছি। তুই আবারও একজনের ঘাড়ে বোঝা হতে যাচ্ছিস। জানি জয় তোর বন্ধু, জানি জয় আমার বন্ধু, শুধু তাই নয়, ছেলেটা অনেক ভালো, তার সাথে পরিবারের মানুষ অনেক ভালো। ওনারা যতই ভালো হোক না কেন, ওনারও তো মানুষ। যেখানে এত বছর ধরে আমার পালিত পরিবারের মানুষ আমাকে ঘাড়ের বোঝা ছাড়া আর কিছুই ভাবে না, সেখানে ওনারা আমাকে কি ভাববে? ওনারা কি বোঝা ভাববে না তার কি গ্যারান্টি আছে? তার উপর আমার প্রাণপ্রিয় প্রেমিকা আমার উপর যে চরিত্রের সিল লাগিয়ে দিয়েছে, তাতে করে কোনো পরিবার, বিশেষ করে যাদের বাড়িতে একটা মেয়ে আছে, তারা তো আমার মতো একটা খারাপ ছেলেকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইবে না। আর জয়েরও তো একটা বোন আছে যে আমার বোনের সাথেই পড়ে, তারাও নিশ্চয়ই তাদের বাড়িতে নিতে চাইবে না যদি আমি তার মেয়ের সাথে কিছু করি সেই ভয়ে। সারা রাত ভর এগুলোই ভেবেছি, অনেক চেষ্টা করেছি একটু স্বার্থপর হয়ে সবার সামনেই থেকে যেতে, কিন্তু আমি পারিনি। তাই তো ভোর হওয়ার কিছু সময় আগেই সবাই যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই জয়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করে হাসপাতাল থেকে বেরিয়ে যাই। হাসপাতাল থেকে বেরিয়ে আস্তে আস্তে এটি কোনো মতো কষ্ট করে বাস স্ট্যান্ডে গিয়ে একটা টিকিট কেটে বাসে উঠে পড়লাম। বাসের টিকিট কেটে বাসে ঠিকই উঠে পড়েছি, কিন্তু তখনও জানি না এই শহর থেকে যাওয়ার পর কি করব, কোথায় যাব। অবশ্য এখন মাথায় এত জিনিস নেই। এখন শুধু এই শহর থেকে বেরোয়ার চিন্তায় মাথায় ঘুরছে। এই শহর থেকে বেরোয় আমি সরাসরি ঢাকা শহরে চলে যাই। বাকি রাতটুকু বাসের ভিতরে ঘুমিয়ে কাটিয়ে দিই। পরের দিন বাস থেকে নেমে একটা দোকান থেকে পানির বোতল নিয়ে মুখটা ধুয়ে নেই। তারপর একটা দোকান থেকে খাবার খেয়ে সারাদিন এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা কাজ খুঁজতে থাকি আর শহরটা ঘুরে ঘুরে দেখতে থাকি, কিন্তু কোথাও কোনো কাজ পাইনি, কারণ আমার শরীরের অবস্থা তখনও কিছুটা খারাপ ছিল। দুপুরের রাতে একটা হোটেল থেকে খাবার খেয়ে কোনো এক পার্কের এক কোনায় এক বেঞ্চে ঘুমিয়ে পড়ি। পরদিনও রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে একটা কাজ খুঁজতে থাকি। এমনিতে আমি জয়ের মানিব্যাগ থেকে অল্প কিছু টাকা নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তাও প্রায় শেষের পথে, তাই আমার মাথার চিন্তাটাও বেড়ে যাচ্ছে। সবই ঠিক ছিল, সারাদিন একটা কাজ খুঁজেছি, শরীর অনেক ক্লান্ত। আজকে দুপুরে আর কিছু খাইনি, কারণ আজকে দুপুরে খেলে কালকে সারাদিন না খেয়ে থাকতে হবে যদি না একটা কাজ পাই। কিছু না খাওয়া অবস্থায় আমি ঢাকা শহরের এই অলিতে গলিতে, একবার এই গলিতে একবার ও গলিতে কাজের জন্য ঘুরেছি। আর এই ঘোরার ফলেই আমার কপালে আবারও খারাপ কিছু জুটল। গলির ওই মরে যাওয়ার পর দেখতে পেলাম কিছু দূরে 2-3টা ছেলে একটা মাঝবয়সী মহিলার ব্যাগ নিয়ে টানাটানি করছে। কী হচ্ছে তা ভালো করে দেখার জন্য আমি ছেলেগুলোর সামনে চলে গেলাম। ভাই, এখানে কি হচ্ছে? যা মনে হচ্ছে তা তোর দেখা দরকার নেই, তুই এখান থেকে পালা। বাবা, তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচাও। দেখো না,
ওরা আমার ব্যাগপত্র টেনে নিয়ে যাচ্ছে। ওই বেটি চুপ কর, না হলে সারা জীবনের জন্য তোকে চুপ করে দিব। বাইরে শুধু শুধু ওনাকে বিরক্ত করছেন কেন? ছেড়ে দিন। তোর সাহস তো কম না। আমি একবার তোকে যেতে বলার পরেও তুই এখানে দাঁড়িয়ে কথা বলছিস। আন্টি আপনি আমার সাথে চলুন, ওনার আপনার কিছু করবে না। আমি কি করতে পারবো কি না তোকে দেখাচ্ছি, দাঁড়া। ছেলে তিনটা মহিলাটাকে ছেড়ে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আশেপাশে কেউই ছিল না, তাই ছেলেগুলো একটু বেশি সাহস দেখাচ্ছে। মহিলাটা ছেলেগুলোর হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে পালিয়ে গেল। তোর জন্য আমাদের হাত থেকে সোনা হরিণ পালিয়ে গিয়েছে, এর মার্শাল তোকে দিতে হবে। তিনজনে একসাথে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে অনেক মারতে শুরু করলো। এমনিতেই না খাওয়া শরীর, তার উপর শরীরে আগের থেকে ব্যথা আছে, আবার এই মার, সব মিলে আমার অবস্থা প্রায় খারাপ। এর মধ্যে আবার একটা ছেলে আমার পেটে এর ফাঁকেই ছুরি ঢুকিয়ে দিয়েছে, যার ফলে আমার শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। আমার চোখে একবার বন্ধ হওয়ার কিছু সময় আগে দেখতে পেলাম সেই মহিলাটা আর কিছু মানুষ নিয়ে আমাদের দিকে দৌড়ে আসছে। এইটা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। অন্যদিকে আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর সেই ছেলেগুলোর মাঝে একজন দেখলো সেই মহিলাটি কিছু মানুষ নিয়ে এদিকে তেড়ে আসছে, তাই বাকিদের ডেকে বলল, এই এই চল চল পালা এখান থেকে। কেন? আমি কোথাও যাব না, ওর জন্য আমাদের হাত থেকে সোনা হরিণ চলে গিয়েছে। ওকে আজকে শেষ করে তারপর যাব। তখন যা মেরেছি তাই অনেক। এরপরেও যদি এখানে থাকি তাহলে আমাদেরকে মরতে হবে। আমাদের আবার কে মারবে? ওইদিকে তাকিয়ে দেখো, মহিলাটি কত মানুষ নিয়ে আসতেছে। পালাও এখান থেকে। তারপর সব ছেলেগুলো পালিয়ে চলে গেল। কিছু সময়ের মধ্যে মহিলাটি এবং বাকি সবাই আমার কাছে এসে দেখলো আমি অজ্ঞান হয়ে গেছি এবং আমার পেট দিয়ে রক্ত বেরোচ্ছে, তাই তাড়াতাড়ি আমাকে ধরে হসপিটালে নিয়ে গেল। টানা 3 দিন পর আমার জ্ঞান ফিরল। আমার জ্ঞান ফেরার পর সেই মহিলাটাকে আমার পাশে বসা দেখলাম। বাবা, এখন তোমার শরীরটা কেমন লাগছে? ভালো। ঠিক আছে, তুমি তাহলে এখানে একটু বিশ্রাম করো, আমি ডাক্তার ডেকে আনছি। আচ্ছা। মহিলাটা কিছু সময়ের মধ্যেই ডাক্তার নিয়ে আমার রুমে ফিরে আসলো। ডক্টর আমাকে কিছু সময় পরীক্ষা নিরীক্ষা করে সেই মহিলার সাথে কথা বলে চলে গেল। ডক্টর চলে যাওয়ার পর মহিলাটা আমার কাছে এসে আমার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলো, বাবা, তোমার বাড়ি কোথায়? ঠিকানা কি? গত 3 দিন ধরে তুমি হাসপাতালে ভর্তি আছো। তোমার এমন কিছু ছিল না যার সাথে তোমার পরিবারের মানুষের সাথে যোগাযোগ করতে পারতাম? আমি চুপ করে আছি। এখন যেহেতু তোমার জ্ঞান ফিরে এসেছে, তাহলে তুমি তোমার বাড়ির ঠিকানা বা মোবাইল নাম্বার দাও, আমি তোমার পরিবারের সাথে কথা বলে তাদের এখানে আসতে বলে দিই। আমি এখনো নিশ্চুপ। হঠাৎ কেন জানি আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে। মহিলাটি অল্প কিছু সময় যেমন আমাকে আদর করেছে, তেমন আদর আমার পালিত মা আমাকে কোনোদিন করেনি। হঠাৎ করে এমন ভালোবাসা পাওয়ার কারণে হয়তো না চাইতেও চোখ দিয়ে জলের রশ্মি বেরোতে শুরু করেছে। এ কি, তুমি কান্না করছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? না। তাহলে কান্না করছো কেন? আমাকে না জীবনে এত আদর করেনি, তাই হয়তো চোখ দিয়ে জল বেরোচ্ছে। পাগল ছেলে, তাই বলে কি কান্না করতে হয়? না আসলে। থাক, ওইসব কথা পরে শুনবো। এখন বলো, তোমার পরিবারের কারো নাম্বার দাও, তাদের কল দিয়ে জানিয়ে দিই। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি ইতিম। সরি, আমি বুঝতে পারি নাই। সরি বলতে হবে না, তাছাড়া আমি সবসময় ইতিম ছিলাম না, কিছুদিন আগে ইতিম হয়েছি। মানে? সে অনেক কথা, অন্য একদিন বলবো। আচ্ছা, কিন্তু তুমি এই শহরে কোথায় থাকো? আমি এই শহরে থাকি না। তাহলে? কিছুদিন হয়েছে এই শহরে এসেছি, আর এই সেই এদিক ওদিক একটা কাজ খুঁজতেছিলাম, আর সেদিন আপনার সামনে চলে গিয়েছিলাম। সে না হয় হলো, কিন্তু যে কয়দিন ধরে এই শহরে এসেছো, সেই কয়দিন কোথায় থেকেছো আর কি খেয়েছো? রাস্তার পাশে চায়ের দোকানে বা কোনো এক হোটেলে খেয়েছি, আর পার্কের বেঞ্চে থেকেছি। তুমি আগে যেখানে থাকতে সেখান থেকে চলে আসলে কেন? আর ডাক্তার তোমাকে দেখার পর বলেছিল তোমার শরীরে অনেক মারের দাগ আছে, সেইগুলোই বা কোথা থেকে আসলো? বললাম না, সে অনেক কথা, অন্য একদিন বলবো। ঠিক আছে। ইস, দেখেছো, তোমার সাথে এত কথা বললাম অথচ তোমার নামটাই এখনো জানা হলো না। তা তোমার নাম কি? আমার নাম সাগর। খুব সুন্দর নাম। তাহলে এখন আমি একটু ঘুমাই, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, তুমি ঘুমাও, আমি এখানেই আছি। মহিলাটি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর আমি মনের শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমালাম। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। ওই দিনগুলো মহিলাটি আমাকে অনেক আদর করেছে, তার সাথে অনেক সেবাও করেছে। দিনের অনেকটা সময় আমার সাথে হাসপাতালে থেকেছে। মহিলাটি যতদিন এখানে এসেছে ততদিন তার সাথে তার স্বামী এসেছে। মহিলাটি যেমন ভালো
তেমনি তার স্বামী অনেক ভালো একটা মানুষ। মহিলাটির সাথে উনি আমাকে অনেক আদর করেছে এবং তাদের দুজনকে দেখে অনেক বড় লোক মনে হচ্ছিল, কারণ তাদের পোশাক অনেক দামি দামি। এখন আমি আগের চেয়ে অনেকটা বেশি সুস্থ। সেই দিন মার ও আগের মার দুইটার ব্যথায় এখন আমার শরীরে নেই বললেই চলে। তো মহিলাটা তার স্বামীকে নিয়ে ডক্টরের কাছে গেল। ডাক্তার সাহেব, জি বলুন। আমরা কি আমাদের রোগীকে বাড়িতে নিয়ে যেতে পারি? হ্যাঁ, কবে নিয়ে যেতে পারবো? আপনারা চাইলে কালকে সকালেই ওনাকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। এখন তাহলে আমরা চলি। মহিলাটি আর তার স্বামী ডক্টরের রুম থেকে বেরিয়ে আসলো। তারপর মহিলাটি তার স্বামীকে বলল, শুনছো? হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, সাগরকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যাব। এমনিতে একটা ছেলে সন্তান পাওয়ার জন্য আমরা কম চেষ্টা তো করলাম না। আর সাগরের যেহেতু যাবার কোনো জায়গা নেই, তাহলে ওকে আমাদের সাথেই নিয়ে চলি। কথাটা তুমি অবশ্য খারাপ বলো নাই। সাগরের মতো এমন ছেলে এখন অনেক কম পাওয়া যায়। নাইলে কি কেউ নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাতো? হ্যাঁ। কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। কোন জায়গায়? সাগর কি আমাদের সাথে যেতে রাজি হবে? চল একবার বলে দেখি। জানো, আমার না বারবার একটা কথা মনে হচ্ছে। কি কথা? আমরা কেন জানি মনে হচ্ছে সাগরের মনের মাঝে অনেক কষ্ট লুকিয়ে রয়েছে। তুমি কিভাবে জানলে? সাগর কি তোমাকে বলেছে? না, বলেনি, কিন্তু আমার মায়ের মন তো, তাই সবকিছু বুঝতে পারে। হ্যাঁ, এখন চলো গিয়ে ওকে জিজ্ঞাসা করি আমাদের সাথে যাবে কিনা। তারপর ওনারা আমার রুমে আসতে লাগলো। এদিকে আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি। আমি আবারও ঋণী হয়ে গেলাম। এই হাসপাতালে কবে থেকে আছি জানি না, কতটা বিল হয়েছে তাও জানি না। এতটা আমি শোধ করবো বা কী করে? আর না, যতটা সম্ভব আমাকে এখান থেকে যেতেই হবে, না হলে হাসপাতালে বিল আর অনেক বেড়ে যাবে। কথাগুলো ভাবতে একটু খারাপ লাগছিল, কারণ হাসপাতাল থেকে চলে গেলেই ওই মহিলাকে ছেড়েও যেতে হবে। জীবনের প্রথমে মহিলার থেকে মায়ের মতো ভালোবাসা পেয়েছিলাম, কিন্তু তাও হারাতে হচ্ছে। আমি মন খারাপ করে সব চিন্তা করছি। তখনই মহিলাটা তার স্বামী রুমে আসলো। সাগর, কি চিন্তা করছো? তোমার জন্য একটা সুখবর আছে। কি? কালকেই তোমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিবে বাবা। ও, ভালো। সাগর, কিছু না মনে করলে তোমাকে একটা কথা বলি। জি বলেন, এতে কিছু মনে করার কি আছে? অবশ্য কথা না, তোমার কাছে কিছু চাওয়ার ছিল। আমার কাছে আবার কি চাইবেন? আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই। আছে, তাই তো চাচ্ছি। আচ্ছা বলুন, যদি সম্ভব হয় তাহলে দেব। তুমি কি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে? মানে? মানে কালকে হাসপাতাল থেকে তোমাকে নিয়ে আমরা আমাদের বাড়িতে যাব। সেখানে তুমি আমাদের ছেলের মতো বাকি জীবনটা পার করবে। তখন লোকটি বলল, তোমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই, আর কোনো পরিবারও নেই, তাই তোমার এই মা তোমাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছে। আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম। প্লিজ না করো না। আমরা অনেক আশা নিয়ে তোমার কাছে এই আবদারটা করেছি। ঈশ্বর আমাদের কোনো সন্তান দেয়নি, কিন্তু তোমাকে পাওয়ার পর কেন জানি মনে হচ্ছে আমরা আমাদের ছেলে পেয়ে গিয়েছি। তাই বলছে, যাবে কি আমাদের সাথে? আমি আপনাদের সাথে যেতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন। কেন যেতে পারবে না? আমরা কি খারাপ মানুষ, নাকি আমাদের অজান্তেই তোমাদের সাথে কোনো অন্যায় করে ফেলেছি? না, আপনারা খারাপ মানুষ নন, বরং অনেক ভালো মানুষ। আমি একটা অপরিচিত ছেলে, আমার অতীতের কাহিনী না জেনেই আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছেন। এটাই প্রমাণিত হয় আপনারা কত ভালো মনের মানুষ। শুধু তাই নয়, আপনারা আমার অনেক সেবাও করেছেন। তাহলে আমাদের সাথে যেতে তোমার আপত্তি কোথায়? কেন জানি প্রথম দেখাতেই তোমাকে আমাদের অনেক আপন মনে হয়, তাই আমরা চাচ্ছিলাম তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে। বিশ্বাস করুন, আমিও চাই আপনাদের সাথে আপনাদের বাড়িতে যেতে, আপনাদের সাথে সারা জীবন কাটাতে। কারণ এই কয়েকদিনে উনি আমাকে আমার পালিত মায়ের চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসা দিয়েছেন। এত ভালোবাসা যে আমি কোনোদিন পাবো সেটা কল্পনা করিনি। আমার এত ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আপনাদের সাথে যেতে পারবো না। কেন? কোথায় অসুবিধা? তোমার যদি কোনো কিছু ইচ্ছে থাকে তাহলে আমাদের বলো, আমরা তোমার সেই ইচ্ছে পূরণ করে তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। আমার তেমন কোনো ইচ্ছে নেই, কিন্তু কি? কিন্তু আমি চাই না কারো ঘাড়ের বোঝা হতে। আমি চাই না আর কারো আশ্রয়ে বেঁচে থাকতে। এত বছর অন্যের আশ্রয় থেকে বাঁচতে বাঁচতে কখন যে নিজে নিষ্ক্রিয় হয়ে গেছি নিজেও জানি না। তুমি এসব কি বলছো?
তুমি আমাদের ছেলে হিসাবে আমাদের বাড়িতে থাকবে। আর ছেলেরা কি কোনোদিন মা বাবার ঘাড়ে বোঝা হয় নাকি? হয়, আপনি হয়তো জানেন না। তোমাকে কে বলেছে যে ছেলেরা বাবা মার ঘাড়ের বোঝা হয়? কেউ বলেনি, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার নিজের জীবনে এমনটা হয়েছে। নিজের জীবনে এমন হয়েছে মানে? মানে হলো এতটা বছর যারা আমাকে লালন পালন করেছে, আমার মা বাবা, আমার পরিবার, কিছুদিন আগে তারা বলেছে আমি তাদের ঘাড়ের বোঝা। কি? হ্যাঁ, আর আপনি সেদিন বলেছিলেন না আমার শরীরে এত মারের দাগ আসলো কোত্থেকে? এই দাগগুলোই সব প্রমাণ। কিসের প্রমাণ? আমার পালিত বাবা মা আমাকে তাদের ঘাড়ের বোঝা বলেছে, তার প্রমাণ। তারা আমাকে কুকুরেছে, খারাপভাবে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, এইসব তার প্রমাণ। তারা আমাকে একটুও ভালোবাসে না, এইসব তার প্রমাণ। তোমার পালিত মা বাবা তোমাকে তাদের ঘাড়ের বোঝা বলবে কেন? আর কেনই বা তারা তোমাকে এভাবে মারবে? তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো প্লিজ। আমরা তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার কথা বুঝতে হলে আপনাদের আমার অতীতের কাহিনী শুনতে হবে। তুমি বলতে শুরু করো, আমরা শুনছি। কিন্তু আমি আপনাদের একটা শর্তে অতীতের কাহিনী বলবো। কি শর্ত? আমার অতীত শোনার পর আপনারা আমার উপর করুণা করতে পারবেন না। আচ্ছা। তারপর আমি তাদের আমার অতীত বলা শুরু করলাম। মায়ের অবহেলা, ভাইয়ের অত্যাচার, জয়, আমার বন্ধুরা, বাকি সবার কথা, আরোহীর সাথে ঝামেলা, তারপর প্রেম, আরোহীর আমার প্রতি প্রতিশোধ নেওয়া, বাবার ভাই আমাকে কুকুরের মতো মেরে বাড়ি ছাড়া করা, সব কিছু। কথাগুলো বলতে বলতে কখন যে আমার চোখে জল এসেছে আমি নিজেও জানি না। সব কিছু বলা শেষ করে আমি হাত দিয়ে নিজের চোখের জল মুছে তাকিয়ে দেখি ওনাদের চোখেও জল। এ কি, আপনারা কান্না করছেন কেন? কোনো মা বাবা কি তাদের সন্তানকে এইভাবে মারতে পারে? নিজের সন্তানদের না মারতে পারো, কিন্তু রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তানকে হয়তো ঠিকই মারতে পারে। আচ্ছা, তোমাকে তোমার পরিবার কখনো কুড়িয়ে পেয়েছিল? মানে তোমাকে যখন কুড়িয়ে পেয়েছিল তখন তোমার বয়স কত ছিল? তা আমি জানি না, কিন্তু এতটুকু বলতে পারি, বাবা আমাকে যখন কুড়িয়ে নেয় তখন আমি একেবারে ছোট ছিলাম না। একেবারে ছোট থাকলে আমি হয়তো বেশিই থাকতাম না, কারণ ছোটবেলায় মা আমাকে একদম দেখতে পারতো না। আর আমি বাচ্চা অবস্থায় থাকলে আমাকে নিশ্চিত না খেয়ে মরতে হতো। অবশ্য তখনই হয়তো আমার জন্য ভালোই হতো, অন্তত এত কষ্ট তো পেতে হতো না। একটা দিব কানের নিচে, কি সব অলক্ষণে কথা বলছিস? আর যদি কখনো তোর মুখ দিয়ে এসব কথা শুনি তাহলে তোর খবর আছে, এই আমি বলে দিলাম। সরি। কালকে সকাল সকাল তৈরি থাকিস, আমরা এসে তোকে নিয়ে যাব। আমি যাব না। আরেকবার না বললে এইবার সত্যি সত্যি কানের নিচে একটা লাগিয়ে দিব। ভালোই ভালো বলছি, তৈরি হয়ে থাকিস, নাহলে জোর করে তুলে নিয়ে যাব। কথাটা মাথায় রাখিস। আচ্ছা। তারপর মহিলাটি চোখ মুছতে মুছতে চলে গেল, তার পেছনে তার স্বামীও চলে গেল। হঠাৎ করে অপরিচিত মহিলাটির এমন পরিবর্তনে বা শাসন করায় আমার কেন জানি একটু খারাপ লাগলো না, উল্টো কেন জানি মনে মনে ভালো লাগলো। হয়তো মনটা মহিলাটির ভেতরে আমার মাকে খুঁজে পেয়েছে, তাই আর তো ওনার কথা ফেলতে পারলাম না, ঝট করে রাজি হয়ে গেলাম। অন্যদিকে মহিলাটি কান্না করতে করতে গাড়িতে গিয়ে বসলো। মহিলাটির ভীষণ ভীষণ তার স্বামীকে গাড়িতে বসলো আর মহিলাটিকে সান্ত্বনা দিতে লাগলো। আহা, হচ্ছেটা কি? আর কত কান্না করবে? এইবার তো কান্না করা বন্ধ করো। কিভাবে কান্না বন্ধ করব তুমিই বলো? এই যে এক ছেলেহারা মায়ের কান্না। ওর কথা মনে পড়েছে? হ্যাঁ, কেন জানি খুব পড়েছে, ছেলেটার কথা মনে পড়ছে। ওর জন্য আর কত কান্না করবে? এতগুলো বছর তো প্রতিদিনই ওর জন্য কান্না করেছো। তাছাড়া আর আমার কি বা করার আছে? নিজের ভুলে ছেলেটাকে হারিয়েছি, তার মাসুল তো কোনো না কোনো ভাবে দিতেই হবে। প্লিজ এখন আর কান্না করো না। তুমি এক ছেলেকে হারিয়েছিলে, তাই হয়তো ঈশ্বর আরেক ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এখন এই ছেলেকে নিয়েই আমাদের বাকিটা জীবন পার করতে হবে। হ্যাঁ, তাই আর কান্না না করে তাড়াতাড়ি বাড়িতে চলো। বাড়িতে গিয়ে ওর জন্য তো আবার ঘর গোছাতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চল চল। তারপর তারা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে আমার জন্য সুন্দর করে একটা রুম সাজিয়ে পরদিন সকাল আমাকে নিতে হাসপাতালে আসলো। সাগর, তুমি তৈরি তো? হ্যাঁ, কিন্তু আপনাদের বাড়িতে যাওয়ার আগে আপনাদের কিছু বলার আছে। কি? আমাকে আমার মতো চলতে দিতে হবে, আর আমি যার যোগ্য শুধুমাত্র আমাকে তাই দিতে হবে। তার চেয়ে বেশি কিছু দেয়া যাবে না। চাইলে কম দিতে পারেন, কিন্তু কোনো মতে বেশি দিতে পারবেন না। আচ্ছা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কি? আমি আপনাদের কি বলে ডাকবো? তোমার খুশি। চাইলে বাবা মা বলে ডাকতে পারো বা অন্য কিছু, কিন্তু আমাদের বাবা মা বলে ডাকলে আমরা বেশি খুশি হব বাবা।
মা বাবা বলে ডাকতে আমার কিছুদিন সময় লাগবে। এতদিন আমি আঙ্কেল আন্টি বলে ডাকবো। আচ্ছা, তোমার কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে এখন তাড়াতাড়ি বাড়িতে চলো। বাড়িতে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সারপ্রাইজ? এখন বলা যাবে না। সারপ্রাইজটা কি তা জানতে হলে বাড়িতে যেতে হবে। ঠিক আছে, তাহলে চলেন। তারপর হাসপাতালের সব বিল মিটিয়ে আমরা বাড়ির দিকে যেতে লাগলাম। আমি ভাবতে লাগলাম সারপ্রাইজটা কি হতে পারে। দেখতে দেখতে আমি ওনাদের বাড়িতে চলে আসলাম। গাড়ি থেকে বেরোয় যখন বাড়ির দিকে তাকালাম তখন আমার মুখ হা হয়ে গেল, কারণ বাড়িটা অনেক অনেক বড়। একজন বড় ব্যবসায়ীর বাড়ি ঠিক যেমন হয় ঠিক তেমনটা ওনাদের এই বাড়ি। এখানেই দাঁড়িয়ে হাঁ করে থাকবি নাকি বাড়ির ভেতরেও যাবি? হ্যাঁ চলুন। আমি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিলাম। আর লজ্জা পেতে হবে না। আর একটা কথা শোন, কি? আমরা যে তুই করে বলছি এতে কিছু মনে করিস না। তোকে আমরা এই বাড়িতে আমার ছেলে করে নিয়ে এসেছি, তো তাই তুই করে বলছি। আমি কিছু মনে করব না, আপনাদের যা বলে ইচ্ছে হয় তাই বলুন। আচ্ছা, আর তুইও আমাদের তুমি করে বলবি। আপনি করে বললে কেমন জানি দূরে দূরে কেউ মনে হয়। আচ্ছা তুমি করে বলুন। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এখন বাড়ির ভিতরে চল। আমি সারপ্রাইজ দেখার জন্য বাড়ির ভিতর চলে গেলাম। বাড়ির ভিতরে তাকিয়ে আমি অনেকটা মুগ্ধ হয়ে গেলাম, কারণ বাড়িটা অনেক সুন্দর করে সাজানো, যে একবার দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। আমি যার দিকে তাকিয়ে তাকিয়ে বাড়িটা দেখছি, আর চোখ দিয়ে আশেপাশে তাকিয়ে দেখছি আমার সারপ্রাইজটা কোথায়, কিন্তু কোথাও কিছু দেখছি না যা আমার কাছে সারপ্রাইজের মতো লাগবে। তাই আমি মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি সারপ্রাইজ পেলাম না। কিরে, মন খারাপ কেন? বাড়ি কি পছন্দ হয়নি? বাড়ি অনেক পছন্দ হয়েছে। তাহলে মন খারাপ করে রেখেছিস কেন? এমনি। বুঝেছি তোর মন কেন খারাপ হয়ে গেল। কেন? তুমি ওকে বলেছিলে ওর জন্য সারপ্রাইজ আছে, কিন্তু এখনো কোনো সারপ্রাইজ দিলে না, তাই ওর মন খারাপ হয়ে গিয়েছে। আমি নিশ্চয়। ও এই কথা। তো সারপ্রাইজ এখন স্কুলে গিয়েছে, স্কুল থেকে আসলেই দেখতে পারবি। এইটা আবার কেমন সারপ্রাইজ যে স্কুলে যায়? এইটা একটু ভিন্ন ধরনের সারপ্রাইজ, তাই তো স্কুলে যায়। ও, ছেলেটাকে কি এখানে দাঁড় করিয়ে কথা বলবে, নাকি ওকে ওর ঘরে নিয়ে একটু বিশ্রামও করতে দিবে? ছেলেটা তো এত জার্নি করে এসেছে, একটু ক্লান্ত হয়ে গিয়েছে, এমনিতে অসুস্থ। ইস, আমি একদম ভুলে গিয়েছিলাম। চল বাবা, তোকে তোর রুমে নিয়ে যাই, সেখানে গিয়ে তুই বিশ্রাম নে। দেখবি দুপুরের দিকে তোর সারপ্রাইজ চলে আসবে। আচ্ছা। তারপর মা আমাকে আমার রুমে নিয়ে গেল। আমি কোনো মতে ফ্রেশ হয়ে বিছানায় এসে বিশ্রাম নিতে লাগলাম। বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। কারো ধাক্কায় আমার ঘুম ভাঙলো। কেউ একজন আমাকে ধাক্কা ছেড়ে বলছে, ভাইয়া ও ভাইয়া, আর কত ঘুমাবে? তাড়াতাড়ি হলো, তোমার জন্য আমি সেই কখন থেকে বসে রয়েছি, আর তুমি কিনা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে যাচ্ছ। ঘুমের মধ্যে একবারের জন্য মনে হলো আমার পিচ্ছি বোন নিধি আমাকে ডাকছে। তাই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসলাম। বিছানায় বসে সামনে তাকিয়ে দেখি নিধি আমার সামনে বসে রয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব? তাই আবারও 2 হাত দিয়ে চোখগুলো ডলতে লাগলাম। আর তখনই আমার কানে মেয়েটির হাসি শব্দ ভেসে আসলো। পেঁচে মেয়েটি হি হি করে হাসছে। হয়তো আমাকে এমন করে চটপট করে উঠতে দেখে মেয়েটির হাসি পেয়েছে। মেয়েটির হাসির শব্দ শুনে চোখ থেকে হাত ছড়িয়ে দেখলাম একটা ছোট্ট মেয়ে হাসছে, কিন্তু এটা আমার পিচ্ছি বোন নিধি না, এ অন্য কোনো এক পিচ্ছি মেয়ে। বয়স 4, হয়তো বা 7 কি 8 বছর হবে। কিছু সময় মেয়েটির সুন্দর হাসি দেখে মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার ভাই? কি হলো বলো, তুমি কি আমার সেই ভাই যার কথা মা সবসময় বলে? সেই ভাই মানে? তনুশ্রী, তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি। মা মা উনি কি আমার ভাই? হ্যাঁ, উনি তোমার ভাই। সত্যি? হ্যাঁ সত্যি। আমি আজকে খুব খুশি তুমি আমার কাছে আমার ভাইকে রয়েছো। আই লাভ ইউ মা। হয়েছে হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না। আর সাগর, এই তোমার সারপ্রাইজ, তোমার বোন তনুশ্রী। ও আচ্ছা, মা ভাইয়া এখন থেকে আমাদের সাথে থাকবে তাই না? হ্যাঁ আচ্ছা। আমি কিছু সময় আগে এসে সাগরকে ঘুমিয়ে থাকতে দেখে গিয়েছিলাম। এত তাড়াতাড়ি ও কি করে জাগলো? আমি ধাক্কিয়ে উঠিয়ে দিয়েছি। কেন? কথা বলার জন্য। তনুশ্রী, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। ঘুমন্ত মানুষকে এইভাবে উঠানো ঠিক না। সরি মা ওকে আর বকো না। তুই যখন বলছিস তখন আর কিছু বলবো না।
ইয়াহু! মায়ের বকার হাত থেকে বাঁচার জন্য আমি একজনকে পেয়ে গেছি। এরপর থেকে মা আর আমাকে বকতে পারবে না ভাইয়া। তার এরপর থেকে মা যখনই আমাকে বকবে তুমি কিন্তু সবসময় বাঁচাবে। তনুশ্রী লাফিয়ে লাফিয়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে, আচ্ছা বাঁচাবো। ভাগড়ি মেয়ে, ভাইকে পেয়ে দেখো কত খুশি হয়ে গিয়েছে। আচ্ছা তোরা কথা বল, আমি তোদের খাবার তৈরি করি। তারপর মা চলে গেল। এবার তো আমাকে ছাড়ো। না, ছাড়বো না। আগে আমার প্রশ্নের উত্তর দেবে, তারপর আমি তোমাকে ছাড়বো। কি প্রশ্ন? তুমি এতদিন কোথায় ছিলে? ছিলাম কোথাও এক জায়গায়। জানো তোমাকে ছাড়া আমার একা থাকতে কত খারাপ লাগছে। আমার সব বান্ধবীদের করে একটা করে বড় ভাই আছে, আমার কোনো বড় ভাই ছিল না। তার জন্য আমার মন সবসময় খারাপ থাকতো। এখন আর মন খারাপ করতে হবে না, এখন তো আমি চলে এসেছি। আর কখন আমাকে ছেড়ে যাবে না তো? না, যাব না। সত্যি? হ্যাঁ সত্যি। এভাবে আমাদের কথা চলতে লাগলো। কিছু সময় পর মা আমাদের কাছে এসে আমাদের খাবার জন্য ডেকে গেল। আমরা খাবার খেতে চলে গেলাম। এভাবেই চলছিল আমার দিন। সবসময় তনুশ্রীকে নিয়ে খেলা করি, বাড়িতে বসে থাকি। যখন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই তখন একদিন বিকালে তনুশ্রী বায়না ধরে ওকে নিয়ে বাইরে যেন ঘুরতে যাই। তাই মাকে বলে ওকে নিয়ে ঘুরতে বের হই আর সন্ধ্যার আগে বাড়িতে চলে আসি। তারপর থেকে মাঝে মাঝে তনুশ্রীকে নিয়ে ঘুরতে যেতাম। সেদিনের পর থেকে আমার দিন এভাবে পার হতে লাগলো। আমার দিন এখানে কিছুটা হলেও শুকিয়ে কাটছিল, কারণ আমি মা বাবার ভালোবাসা, ছোট্ট একটা বোনকে পেয়েছি। অন্যদিকে আরোহীর জীবন, আমার অতীত জানার পর সে বাড়িতে সে বিছানায় শুয়ে শুয়ে সারাদিন এমনকি রাতও পার করে দিল। এর মাঝে আরোহীর মা বাবা কয়েকবার এসে আরোহীকে খাবার খাওয়ার জন্য ডেকে গিয়েছে। শেষবার যখন আরোহীকে ডাকতে আসে তখন তাদের মধ্যে কিছু কথা হয়। আরোহী মা, দরজা খোল মা। আরোহী নিশ্চুপ। আরোহী, তোকে তোর বাবা ডাকছে, দরজা খুলে বাইরে আয়। আরোহী মা প্লিজ বাইরে আয়। তোমাদের সমস্যা কি? বারবার এসে ডাক দিয়ে আমাকে বিরক্ত করছো কেন? তোর বাবা তোকে খাবার খেতে ডাকছে। আমি একবার বললাম না আমি কিছু খাবো না? তোমাদের কানে যায় নাই যে বারবার এসে আমাকে বিরক্ত করছো? তোর মা বললো তুই দুপুরেও কিছু খাসনি। একদিন মানুষ না খেয়ে মরে যায় না। মা তোর কি হয়েছে, এভাবে কথা বলছিস কেন? আমার কিছুই হয় নাই, আমি ঠিক আছি। দেখ আরোহী, তোকে যদি কেউ কিছু বলে থাকে তাহলে আমাকে বল, আমি যা করার করব। বললাম না আমাকে কেউ কিছু বলা নাই। সত্যি নাকি সাগর ভার্সিটিতে গিয়ে তোকে আবার কিছু বলেছে? তুই ভার্সিটি থেকে আসার পর থেকে এমন করছিস? উফ, তোমার কি বলো তো? আমি আমার ইচ্ছেতে না খেয়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছি, এর মধ্যে শুধু শুধু তুমি সাগরকে টেনে আনছো কেন? যে চরিত্রহীন ছেলে মনে হলো একটু সুস্থ হয়ে ভার্সিটিতে এসেছে, আবার তোকে কিছু বলেছি? সাগর আমাকে কিছু বলে নাই, আর না ও ভার্সিটিতে এসেছে। এখন তোমরা এখান থেকে যাও। সত্যি তো, নাকি আবার শয়তানটা তোকে ব্ল্যাকমেল করেছে? যদি ব্ল্যাকমেল করে তাহলে আমাকে বল, আমি ওকে পুলিশে দিয়ে ধরিয়ে দেব। তোমরা যদি সাগরের নামে আর একটা খারাপ কথা বলেছো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো বলে রাখলাম। কথাটা শেষ করেই আরোহী ঢপ করে তার মা বাবার মুখের সামনে দরজা লাগিয়ে দিল। মেয়েটির হঠাৎ এমন পরিবর্তন দেখে আরোহীর মা বাবা দুজনে অবাক। তারা দুজনেই ভাবছে আজকে ওরা তেমন কি হলো যে ও আমার নামে খারাপ কথা শুনতে পারছে না। কিছুদিন আগ পর্যন্তই তো তাদের মেয়ে আমাকে দুচোখে দেখতে পারতো না। তারা এসব ভাবতে ভাবতেই খাবার টেবিলে গিয়ে তাদের ছোট মেয়ে মায়ের সাথে খাবার খেতে লাগলো। মা, দিদি আসল না। না। কেন? ওর আজকে খাবার খেতে ইচ্ছে করছে না। ও। আর এদিকে আরোহী বিছানায় শুয়ে শুয়ে আমার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে কান্না করতে লাগলো। কান্না করতে করতে আরোহী এক পর্যায়ে বুঝতে পারলো আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আরোহী আমার উপর অনেক বড় অন্যায় করে ফেলেছে। এমনকি আমার জীবনে দুঃখ কষ্ট কম ছিল না, কিন্তু আরোহীর এই ধরনের প্রতিশোধ আমার দুঃখ কষ্ট আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আরোহী আমার সাথে যা করেছে তার ক্ষমা হয়তো হয় না, কিন্তু তবু আরোহী মনে মনে সিদ্ধান্ত নিল আরোহী আমার কাছে ক্ষমা চাইবে। দরকার বলে আমার পায়ে ধরে কান্না করবে, তবু আরোহী আমার কাছে ক্ষমা চাইবে। এতে আর কিছু না হোক, অন্তত আরোহী নিজের মনের অপরাধ বোধটা কমাতে পারবে। সবই ঠিক ছিল। হঠাৎ আরোহীর মনে আরেকটা প্রশ্ন এসে জড়ো হয়, আর তা হলো আমি এখন কোথায়? আমার কাছে ক্ষমা চাইতে হলে আগে আমাকে নিশ্চয়ই খুঁজে পেতে হবে, কিন্তু আরোহী তো জানে না যে আমি কোথায়। তাই আরোহী একটু চিন্তায় পড়ে গেল। পরক্ষণে আরোহীর মাথায় জয় এবং বাকিদের কথা আসে। আরোহী নিজেকে নিজেই বলে আমার কথা আর কেউ না জানলেও জয় এবং বাকিরা নিশ্চয়ই জানবে, কারণ ওরা আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল আর এতদিন আমার সাথে ছিল। তো আরোহী সিদ্ধান্ত নিল কালকে ভার্সিটি গিয়ে
ওদের সাথে কথা বলে আমার ঠিকানা নেবে। এসব ভাবতে ভাবতেই সেদিন আরোহী ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আরোহী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো মতো তৈরি হয়ে বাড়ি থেকে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। তখনই আরোহীর মা আরোহীর পথ আটকায়। আরোহী, কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে। এত সকালে? হ্যাঁ। এত সকালে তো ভার্সিটির গেটও খুলবে না, আর তুই কিনা ভার্সিটিতে যাচ্ছিস? একটা বিশেষ কাজ আছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। আর আমি যেতে যেতে ভার্সিটির গেট খুলে যাবে। কি এমন বিশেষ কাজ যার জন্য এত তাড়াতাড়ি যাচ্ছিস? আছে একটা, এখন আমাকে যেতে দাও। সে না হয় না বললি, কিন্তু নাস্তা তো করে যা। উফ মা, বিরক্ত করো না, আমাকে যেতে দাও তো। আমি নাস্তা ক্যান্টিন থেকে খেয়ে নিব। আরোহী কিছুটা চিৎকার সুরে কথাগুলো বলেই বাড়ি থেকে বের হয়ে যায়। আর আরোহীর মা অবাক চোখে আরোহীর দিকে তাকিয়ে থাকে, আর তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে তার মেয়েটা দুদিনে কতটা পরিবর্তন হয়ে গেছে। আর মনে মনে আরোহীর মা আরোহীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে লাগে, কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়ে যায়, কারণ তেমন কোনো কারণই খুঁজে পায় না। দেখতে দেখতে আরোহী ভার্সিটি চলে আসলো। ভার্সিটির দারোয়ান আর কিছু ছেলে মেয়ে ছাড়া আরোহী আর ভার্সিটিতে কাউকে দেখতে পেল না। কিন্তু সেদিকে আরোহীর কোনো খেয়ালই নেই। আরোহী গেটের সামনে গাছের নিচে বসে গেটের দিকে তাকিয়ে রইল। একে একে ভার্সিটির অনেকে আসতে লাগলো। আরোহী সকল বন্ধুরা আসলো আরোহীকে এইভাবে বসে থাকার কারণ জিজ্ঞাসাও করলো, কিন্তু আরোহী তেমনভাবে কিছুই বলল না। তারপর ওরা আরোহীর পাশে বসে বলতে লাগলো এবং আরোহীর মন দিয়ে গেটের দিকে তাকিয়ে রইল। আরও কিছু সময় পরে জয় এবং তার বন্ধুরা গেট দিয়ে ঢুকলো। আরোহী ওদের দেখা মাত্রই দৌড়ে ওদের সামনে চলে গেল। জয়, এই জয়, শোনো একটু। আরোহী দৌড়ে জয়ের সামনে গেল। জয় নিশ্চুপে আরোহীর পাশ কেটে চলে যেতে লাগলো। এই জয়, আমার কথাটা শোনো প্লিজ, খুব দরকারি কথা। আরোহী আবারও দৌড়ে জয়ের সামনে গেল। কি হয়েছে? বারবার সামনে আসছিস কেন? তোদের সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমাদের কোন কথা থাকতে পারে বলে তো আমার মনে হচ্ছে না। জানি তোরা আমার উপর রেগে রয়েছিস, কিন্তু তবুও আমার কথাটা শোন প্লিজ। কি কথা? আমাকে একটু সাগরের ঠিকানাটা দিবি? কেন, সাগরকে তার বাবা আর ভাইয়ের হাতে মার খাইয়ে বাড়ি ছাড়া করে তোর কি মন ভরে নাই যে আমাদের থেকে সাগরের ঠিকানা নিয়ে আবার ওকে মারার পরিকল্পনা করছিস? প্লিজ এমনভাবে বলিস না। আমি জানি আমি অপরাধ করেছি, আর সেই অপরাধ বোধের কারণেই আমি সাগরের কাছে ক্ষমা চাইতে যাব। ক্ষমা? আর তুই? ওরা চারজন উচ্চস্বরে হাসতে লাগলো। আর ওই মাথা নিচে করে রয়েছে। আচ্ছা আরোহী, ক্ষমা চাইতে হয় কিভাবে তা তুই জানিস? তোরা যা বলার আমাকে বল, আমি কিচ্ছু মনে করব না, কারণ আমি জানি আমি এইসব কেন এর চেয়ে খারাপ কথা শোনার যোগ্য। তবুও প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা দে প্লিজ। আমি তোদের সামনে হাত জোড় করছি, আমাকে সাগরের ঠিকানাটা দে। আমি শুধু একবার ওর কাছে গিয়ে ক্ষমা চাইব, বেশি না, মাত্র একবার। প্লিজ তোরা আমার কাছে থেকে ক্ষমা চাওয়ার সুযোগটা কেড়ে নিস না, না হলে যে আমি অপরাধ বোধে দিন দিন শেষ হয়ে যাব। তোদের যদি আমার উপর এত সন্দেহ থেকে থাকে তাহলে তোরা আমার সাথে চলিস। আমি তোদের সামনেই সাগরের কাছে ক্ষমা চাইব, তবুও প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা দে। আরোহী, আমাদের যেতে দে, আমরা জানি না সাগর কোথায়। আমি জানি তোরা জানিস সাগর কোথায় আছে, দয়া করে আমাকে মিথ্যা কথা বলিস না। আমি বললাম না আমরা জানি না সাগর কোথায় আছে? তোর জন্য আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমরা সত্যিই জানি না সাগর কোথায় আছে, কিন্তু আমরা যদি জানতাম সাগর কোথায় আছে তবুও তোকে কোনোদিন বলতাম না। কারণ কি জানিস? কারণ তোর আর তোর ওই ন্যাকা কান্নার উপর আমাদের বিন্দু মাত্র বিশ্বাস নেই। এখন সর আমাদের সামন থেকে। জয় আরোহীকে হালকা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ক্লাসের দিকে চলে যায়। আর আরোহী মাটিতে বসে কান্না করতে থাকে। পরক্ষণে আরোহীর মনে হয় হাসপাতালে গেলে আমার বিষয়ে যদি কিছু জানতে পারে, তাই দ্রুত হাসপাতালের দিকে ছোটে। সেখানে কেউ আরোহী নিরাশ হয়। এরপর কিছুদিন এভাবেই চলে যায়। এমন একটা দিন নেই যে আরোহী জয় এবং বাকিদের কাছে গিয়ে কান্না করে আমার ঠিকানা জানার চেষ্টা করেনি, কিন্তু ওরা কিছুই বলেনি। অবসরে জানলে তো বলবে। এদিকে আবার আরোহী খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। একবার খেলে আরেকবার খেত না। সারা রাত দিন ঘরে বসে আমার জন্য কান্না করে বালিশ ভেজাতো। আরোহী হয়তো ভেবেছিল এই কষ্টই ছিল তার কপালে, তাকে বাকিটা জীবনে অপরাধ নিয়েই কাটাতে হবে। কিন্তু আরোহী জানতো না এটা তো মাত্র শুরু। আরও আরোহীর জন্য কত কিছু অপেক্ষা করছে। আরোহীর এই করুণ অবস্থা দেখে আরোহীর মা বাবা চিন্তায় পড়ে যায়। তার অনেকবার আরোহীর এমন চুপচাপ হয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করেছে, কিন্তু আরোহীর মুখ থেকে কিছুই জানতে পারেনি। এই কয়েকদিন আরোহী অনেকবার
শহরের এদিক থেকে শুরু করে ওদিকে আমাকে খুঁজেছে। ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়ে সারাদিন শহরের এদিক ওদিক আমাকে শুধু খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও আমাকে খুঁজে পায়নি। শুধু যে শহরে খুঁজেছে তা নয়, আর এই লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ির সামনে গিয়ে দূর থেকে দাঁড়িয়ে বাড়ির ভিতরে আমাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তবুও কোনো কাজ হয়নি। আরোহীর চোখের সামনে যখন প্রায় সব রাস্তায় বন্ধ, তখন আরোহী একদিন নিধির স্কুলের সামনে গিয়ে উপস্থিত হয় নিধির সাথে কথা বলার জন্য। আরোহী নিধিকে দেখা মাত্রই দৌড়ে নিধির সামনে চলে যায়। নিধি, নিধি আরোহীকে দেখে মুখ ঘুরে চলে যায়। নিধি, এই নিধি, শোনো না। আরোহী নিধির হাত ধরে টান দিয়ে, হাত ছাড়ুন, আপনার কোনো কথাই শোনার ইচ্ছে আমার নেই। নিধি, আমি জানি তুমি আমার উপর রাগ করে রয়েছো, তবু আমার কথাটা শোনো প্লিজ। আপনার উপরে রাগ করা কি অস্বাভাবিক কিছু? আপনার জন্য আমার ভাইয়া সেদিন মার খেয়েছে। জানি নিধি, তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু আমার কথাটা শোনো। আমি কিন্তু আপনাকে আমার হাত ছেড়ে দিতে বলেছি। আমি তোমার হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্নের উত্তর জানার আছে। প্লিজ তুমি আমাকে উত্তরটা বলে যাও। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। প্লিজ প্লিজ এমন করো না, প্রশ্নের উত্তরটা জানা আমার জন্য অনেক দরকার। প্লিজ আমাকে উত্তরটা বলে যাও, আমি তোমার সামনে হাত জোর করছি। আরোহী কান্না করে নিধির সামনে হাত জোর করে। কি প্রশ্ন? তোমার ভাই সাগর এখন কোথায় আছে? আমার ভাইকে দিয়ে আবার আপনার কি কাজ? আরোহীর মুখে আমার নাম শুনে নিধির মাথা গরম হয়ে গেল। আমি সাগরের কাছে ক্ষমা চাইবো, প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা বলো। ফাজলামি করেন আমার সাথে? আপনি চাইবেন আমার ভাইয়ের কাছে ক্ষমা? দেখেন, অনেক সময় ধরে আমাকে দাঁড় করিয়ে আমাকে বিরক্ত করছেন আপনি। আমার বড় ভাই বলে আমি কিছু বলছি না, কিন্তু আমার ভাইকে নিয়ে যদি আপনি আর একটা কথাও বলেন, তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। নিধি, আমাকে তোমার যা ইচ্ছে বলো, আমি কিচ্ছু মনে করব না, কিন্তু তবুও দয়া করে সাগরের ঠিকানাটা আমাকে দাও। কেন দিব আমার ভাইয়ের ঠিকানা আপনাকে? আমার নিষ্পাপ ভাইটাকে বাবা আর ভাইয়ের হাতে মার খাইয়ে বাড়ি ছাড়া করে আপনার মন ভরে নাই যে এখন আবার এসেছেন আমার ভাইয়ের ঠিকানা জানতে? আর এই মাথা নিচু করে কান্না করছে। আজকে আপনার জন্য আমি আমার ভাইয়ের কাছ থেকে দূরে। আমি জানি না আমার ভাইটা কোথায় আছে, কেমন আছে, আর এইসব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য। এবার সে নিশ্চুপ। আমার কি ইচ্ছে হচ্ছে জানেন? আপনার মতো খারাপ একটা মেয়েকে থাপড়ে গাল লাল করে দিতে, কিন্তু আমার ভাইয়া আমাকে বড়দের মারার শিক্ষা দেয় নাই, না হলে আজকে আপনার অবস্থা খারাপ করে ফেলতাম। তোমার যদি আমাকে মারতে ইচ্ছে হয় তাহলে আমাকে মারতে পারো, আমি কিচ্ছু মনে করব না, তবুও একবার আমাকে সাগরের ঠিকানাটা বলে দাও। আমি জানি না আমার ভাইয়া কোথায় আছে, আর যদি জানতাম তাহলেও আপনাকে কোনোদিন বলতাম না, বুঝেছেন আপনি? আর এরপর থেকে যদি কোনোদিন আমাকে বিরক্ত করতে আসেন, তাহলে তার ফল ভালো হবে না, বলে দিলাম আমি। নিধি কথাটা বলে দ্রুত সেখান থেকে চলে গেল, কারণ এখানে কিছু সময় থাকলে নিধি হয়তো নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। আর এদিকে আরোহী এখনও সেই জায়গায় মাথা নিচু করে চোখের জল ফেলছে। এছাড়া যে আর কিছুই করার নেই তার। আজকে নিজের দোষে তাকে শাস্তি পেতে হচ্ছে। যে মেয়ে কোনোদিন আরোহীর সামনে উচ্চ গলা করে কথা বলা সাহস পেত না, সে আজকে আরোহীর মাঝ রাস্তায় কতগুলো কথা শুনে চলে গেল। তার উপর মেয়েটি তার বয়সে অনেক ছোট। একে হয়তো বলে সময়ের প্রতিশোধ। এরপর থেকে প্রতিদিন আরোহী নিধি, জয় এবং জয়ের বাকি বন্ধুদের কাছে আমার কথা জিজ্ঞাসা করে, কিন্তু প্রতিবারই ওরা সবাই নিধিকে অপমান করে, কথা শুনে তাড়িয়ে দেয়। এদিকে আবার এতদিনে আরোহী আমার কথা ভাবতে ভাবতে, আমার স্মৃতি মনে করতে করতে অপরাধ বোধে নয়তো আমার উপর করুণায় বুঝতে পেরেছে সে নিজেও আমাকে অনেক ভালোবাসে। আমাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না। তাই আমাকে আরো বেশি করে খুঁজতে খুঁজতে প্রায় পাগল হয়ে যায়। এদিকে মেয়ের এই অবস্থা দেখে আরোহীর বাবা মা দুজনেই চিন্তিত। একদিন দুপুরে আরোহী যখন আমাকে খুঁজে বাসায় আসলো, তখন ড্রয়িং রুমে তার মা বাবাকে বসে থাকতে দেখলো। আরোহী ওদের দিকে খেয়াল না করে নিজের মতো নিজের রুমে দিকে যেতে লাগলো। তখন আরোহীর বাবা আরোহীকে ডাকলো। আরোহী? হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ, এই দিকে এসে বসো। বসার সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। কেন, কোথায় যাবি নাকি? হ্যাঁ মা, স্নান করে খাবারটা খেয়ে আবার বের হব। বের হবে মানে? একটু আগেই না তুমি বাহির থেকে আসলে? বাবা, একটু কাজ আছে তাই আবার যেতে হবে। প্রতিদিন তোমার বাহিরে এত কি কাজ থাকে? ভার্সিটিতে থেকে জানতে পেরেছি তুমি ঠিকমতো ভার্সিটিতে যাচ্ছ না, আবার বাড়িতেও থাকো না,
তাহলে তুমি যাচ্ছটা কোথায়? কি হলো, চুপ করে রইলে কেন? বলো কোথায় যাচ্ছ? আমি এখন বলতে পারবো না। তোমার যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলো, না হলে আমি রুমে যাব। তুই যাবি মানে কি? তোর বাবা তোকে কিছু জিজ্ঞাসা করছে, তার উত্তর না দিয়েই তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাব। পারবো না তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আরোহী কিছুটা রাগ নিয়ে কথা বলে ঘুরে সেখান থেকে চলে যেতে লাগলো। হঠাৎ করে আরোহীর কি জানি হলো, আরোহী মাথা ঘুরে সেখানে পড়ে গেল। আরোহীর মা বাবা আরোহী বলে একটা চিৎকার করে আরোহী সামনে গিয়ে দেখে আরোহী অজ্ঞান হয়ে রয়েছে। মেঘ হঠাৎ এমনভাবে অজ্ঞান হতে দেখে আরোহীর মা বাবা চিন্তায় পড়ে যায়, আর সাথে সাথে আরোহীকে নিয়ে হাসপাতালে চলে যায়। হাসপাতালে যাওয়ার পর ডক্টর জানায় আরোহী গর্ভবতী। কথাটা শুনেই আরোহীর মা বাবা মাথায় হাত। কিছু সময় পর আরোহীর জ্ঞান ফেরে, আর তখন আরোহীর মা বাবা আরোহীর পাশেই ছিল। মা, আমার কি হয়েছিল? আরোহীর বাবা নিশ্চুপ। কি হলো মা, বলো। এবারও সে নিশ্চুপ। বাবা, মা তো কিছুই বলছে না, তুমিই বলো না আমার কি হয়েছিল। আরোহীর বাবা কোনো কথাই বলছে না। কি হলো, তোমরা কিছু বলছো না কেন? কি বলবো? হ্যাঁ, আমরা কি বলবো? সাগরের মতো চরিত্রহীন একটা ছেলের সাথে মিশে এখন তার ফল তোর পেটে নিয়ে ঘুরছিস, সেটা বল। আরোহী কথাটা শুনে বুঝতে পারল সে গর্ভবতী, কিন্তু তার মুখে দুঃখের আভার পরিবর্তে একটা সুখের আভা দেখা গেল। আরোহী, চলো। কোথায়? যার ফল তুই তোর পেটে নিয়ে ঘুরছিস তার বাড়িতে। কেন? তার সাথে শেষ একটা বোঝাপড়া করতে। আরোহী আর কিছু বলল না। আস্তে আস্তে বেড থেকে উঠে বাবার পিছনে যেতে লাগলো। আরোহী যাচ্ছে কারণ সে এতদিন পর একবার হলে আমাকে দেখতে পারবে সে আশায়। আর আরোহীর মা বাবা যাচ্ছে ভয়ানক কিছু একটা ঘটাতে। হয়তো এই ভয়ানক কিছু একটা ঘটিয়ে তারা নিজেদের জীবনে সবচেয়ে বড় ভুল করছে। আবার এমনও হতে পারে তাদের এই ভুলের জন্য অনেকের এতদিনের ভুল ধারণা ভেঙেও যেতে পারে। আরোহীর বাবা আমাদের বাড়ির ভিতর ঢুকে চিৎকার করে সাগর সাগর বলে ডাকতে থাকে। আরোহীর বাবার এমন ডাক শুনে বাবা, ভাইয়া আর নিধি উপর থেকে চলে ড্রয়িং রুমে চলে আসে, আর মা রান্নাঘর থেকে চলে আসে। কি হলো, আপনি বাড়ির ভিতর ঢুকে এমন চিৎকার করছেন কেন? আপনার গুণধর ছেলে সাগর যা করেছে, তারপরে চিৎকার না করে থাকা যায় নাকি? সাগর নামে আমার কোনো ছেলে নেই, আমার একটাই ছেলে, আর শুভ। তা বললে তো হবে না, ওই শয়তানটাকে আগে বের করে আনুন। ও আবার নতুন করে কি করেছে যার জন্য আপনি ওকে খুঁজতে এসেছেন? আপনার ছেলে নতুন করে কিছু করেনি, যা করার আগেই করছে। আগে আবার কি করেছে? সব কিছু বলবো, কিন্তু তার আগে জানোয়ারটাকে ডাকুন। জানোয়ারের উত্তর দিতে হবে ও আমার মেয়ের এত বড় সর্বনাশ কেন করলো। দেখুন, আপনারা যার খোঁজে আমাদের বাড়িতে এসেছেন সে এখানে নেই, তাই আপনারা চলে যেতে পারেন। চলে যেতে বললেই তো আমরা চলে যাচ্ছি না, আমরা জানি চরিত্রহীনটা এখানেই আছে, ডাকুন ওকে। এক কথা আপনাকে একবার বলাতে বোঝেন নাই? মাথায় সমস্যা আছে নাকি? এই ছেলে, এই রাগ দেখাচ্ছিস কাকে? এখনো সময় আছে, সামলে যা, না হলে পরিবারের সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ভুলে যাস না, তোর বাবার চেয়ে আমার ক্ষমতা কম না, বরং অনেক বেশি। বাহ, এলাকার চেয়ারম্যান হয়েছেন ঠিকই, কিন্তু দুইটা ছেলের একটাকেও ভালো শিক্ষা দিতে পারেন নাই। একটাকে বানিয়েছেন অসভ্য আর আরেকটাকে বানিয়েছেন লম্পট। অন্যের ঘরের মেয়েদের সাথে খারাপ কাজ করতে হয় কি করে তা শিখিয়েছেন। বাহ। আপনাদের যা বলার তাড়াতাড়ি তা বলে চলে যান, কিন্তু আমার ছেলেকে নিয়ে খারাপ কিছু বলবেন না। কি বলবো আর না বলবো তা কি এখন আপনার থেকে শিখতে হবে নাকি? আপনার ছেলে আমার মেয়ের কত বড় সর্বনাশ করেছে তার কোনো ধারণা আছে আপনার? আর আপনি কিনা নিজের ছেলেকে ঘরের ভিতরে লুকিয়ে রেখেছেন, বলছেন সে বাড়িতে নেই। সে কখন থেকে বলছেন আমার ভাই আপনার মেয়ের বড় সর্বনাশ করেছে, কিন্তু কি করেছে তা তো বলছেন না, নাকি বলতে আপনার মেয়ে আবার নতুন করে নাটক শুরু করেছে? নাটক আমার মেয়ে করছে না, নাটক করেছে তোমার ভাই। আমার নিষ্পাপ মেয়েটিকে গর্ভবতী করে এখন কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে। কি, আপনার মেয়ে গর্ভবতী? হ্যাঁ, আর তাই ওর বিচার করতে এসেছি। সেইবার তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবার আর ওকে ছাড়বো না। আমি আগেই জানতাম এই ছেলে এমন কিছু করবে, তারপর বাড়ি ছাড়বে, তাই তো বারবার তোমাকে বুঝাতাম, কিন্তু তুমি আমার কথা শুনতেই না। এইবার আমার কথা মিললো তো। সাগর কখন এতটা খারাপ হয়ে গিয়েছিল আর আমি বুঝতেই পারলাম না। রাস্তার ছেলে কুড়িয়ে এনে নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসলে এমনই হয়।
আমার ভাবতেই অবাক লাগছে, এমন একটা লম্পট ছেলেকে নাকি আমার এতদিন আমার ভাই বলতাম। শুধু কি লম্পট, আজ তো একটা শয়তান। ও হয়তো আগেই বুঝে গেছিল এমন একটা ঘটনা ঘটবে, তাই তো শয়তানটা আর বাড়িতে ফিরেনি। এমন একটা নরপশু এতদিন ভাত দিয়ে ফেলেছি আমি, ভাবতে ঘৃণা লাগছে। নিশ্চয়ই অজন্মতাতে মাও কোনো চরিত্রহীন ছিল, তাই তো ছেলেটা চরিত্রহীন হয়েছে। আমি এত কিছু জানি না চেয়ারম্যান সাহেব। ওই কুত্তার বাচ্চাটাকে যেখান থেকে পারেন ধরে এনে এর বিচার করবেন, না হলে আমি ওর নামে পুলিশ কেস করব। হ্যাঁ, তাই ভালো। তুমি এখনই পুলিশকে ফোন করে আনো, তারপর লম্পটটাকে পুলিশ দিয়ে ধরিয়ে দাও। কুত্তাটা জেলের বাইরে থাকলে না জানি আরো কত মেয়ের জীবন নষ্ট করবে। ব্যাস, অনেক হয়েছে, আর না। তোমরা আর কেউ সাগরের নামে একটা খারাপ কথাও বলবে না। আরে এতক্ষণ মাথা নিচু করে সব কথা শুনছিল, কিন্তু এখনো চুপ করে থাকতে পারলো না, তাই কথাটা বলে উঠলো। আরোহী, তোর বাবার কি হলো? তুই ওই লম্পটটার হয়ে কথা বলছিস কেন? মা, তোমাকে না বললাম সাগরের নামে আর একটাও খারাপ কথা না বলতে? তুমি আবার সেই ওকে খারাপ কথা বলেছ। আরোহিমা, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? সাগরের মতো একটা খারাপ ছেলে হয়ে তুই কথা বলছিস? দেখছেন আপনার লম্পট ছেলের পাল্লায় পড়ে আমার নিষ্পাপ মেয়েটার কি অবস্থা হয়েছে? ওকে একবার আমি হাতের কাছে পেলে ওর কি অবস্থা করব আমি নিজেও জানি না। আমার মাথা এতদিন খারাপ ছিল, কিন্তু আজকে আমার মাথা ভালো হয়ে গিয়েছে। তাই বলছি, কেউ সাগরের নামের সাথে আর একটাও খারাপ শব্দ ব্যবহার করবে না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরোহী, তুই এসব কি বলছিস আর কেনই বা বলছিস? তোর সাথে যে ছেলেটা এত কিছু করলো, বিয়ের আশা দেখিয়ে, ভালোবাসার আশা দেখিয়ে তোর সতীত্ব কেড়ে নিল, তোকে ব্ল্যাকমেইল করে এত কিছু করলো, তুই কিনা তার হয়েই কথা বলছিস? কিন্তু কেন সাগরের মতো একটা ছেলের হয়ে তুই কেন কথা বলবি? কারণ আমি সাগরকে ভালোবাসি। শুনেছ তোমরা? আমি সাগরকে ভালোবাসি। তাছাড়া সবচেয়ে বড় কথা, তোমরা সাগরকে যেমন ভাবছো সাগর তেমন নয়। শুধু তাই নয়, সাগরের নামে তোমরা যে সমস্ত অপবাদ দিচ্ছ সব মিথ্যা। এসবের মানে কি? সব মিথ্যা মানে? তুই তো আমাদের এইসব বলেছিস, আর তুই এখন বলছিস সব মিথ্যা? হ্যাঁ, বলছি। কিন্তু কেন? আর এইসব মিথ্যাই বা হবে কি করে? মিথ্যা কারণ এই সব কিছু আমার পরিকল্পনা, আমি সবটা করেছি। তোমরা যা কিছু দেখেছো, শুনেছো, সব কিছু আমার সাজানো ছিল। কেন? কারণ আমি সাগরের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। শুধু তাই নয়, আমি সাগরের সব সুখ শান্তি কেড়ে নিতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি, এসব করতে করতে আমি নিজেই আমার মনের অজান্তে সাগরকে খুব খুব ভালোবেসে ফেলেছি। আরোহী, তুই এইসব কি বলছিস? একটু পরিষ্কার করে বল, আমরা কিছু বুঝতে পারছি না। সব কিছু জানতে হলে তোমাদের আমার আর সাগরের অতীত জানতে হবে। যা শুরু হয়েছিল আজ থেকে 1 বছর আগে, কলেজের প্রথম দিন। তুই বল, আমরা সবাই শুনছি। তারপর আরোহী একটা দীর্ঘশ্বাস নিয়ে আমার আরও অতীত বলতে শুরু করলো, যার মধ্যে রয়েছে আরোহীর মনে আমার উপর প্রতিশোধের সৃষ্টির কারণ। আরোহী অতীত বলতে শুরু করলো। সেদিন ছিল আমাদের কলেজের প্রথম দিন। আমি আর আমার বান্ধবীরা মিলে রিকশায় করে কলেজে যাচ্ছিলাম। সব কিছু ভালোই ছিল, কিন্তু সেদিন হয়তো কপাল খারাপ ছিল। একে তো আমাদের কলেজে যেতে দেরি হয়ে গেছিল, তার উপর আবার আমরা উঠেছিলাম একজন বৃদ্ধের রিকশায়। বৃদ্ধ লোকটি আস্তে আস্তে রিকশা চালাচ্ছিল, হয়তো শরীরে তেমন শক্তি ছিল না। লোকটি আস্তে আস্তে রিকশা চালাচ্ছে দেখে আমরা বারবার ওনাকে বলছিলাম তাড়াতাড়ি রিকশা চালাতে, তবুও রিকশা চালক আস্তে আস্তে রিকশা চালাচ্ছিল। তাই আমি রেগে বললাম, অনেক হয়েছে, রিকশা থামান। কেন ম্যাডাম? আপনাকে রিকশা থামাতে বলছি, কথা বলতে বলি নাই। রিকশা চালক রিকশা থামিয়ে দিল। রিকশা যখন চালাতে পারেন না, তাহলে রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছেন কেন? যত সব। ম্যাডাম, আজকে শরীরটা একটু খারাপ, তাই আর কি। তাই আর কি? জানেন আপনার জন্য আমাদের কলেজে যেতে কত দেরি হয়ে গেল? আই, তোরা এখনো রিকশায় বসে রয়েছিস কেন? তাড়াতাড়ি চল, অন্য রিকশায় উঠবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমরা সবাই রিকশা থেকে নেমে অন্য রিকশার দিকে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে বৃদ্ধ রিকশা চালক বলল, ম্যাডাম, আমার ভাড়াটা। ভাড়া? কিসের ভাড়া? ম্যাম, এত সময় ধরে আপনাদের রিকশায় নিয়ে এত দূর আসলেন, তার ভাড়া। তোর ভাড়া চাই তাই না? এই নে তোর ভাড়া। আর এই বৃদ্ধ লোকটার গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। বৃদ্ধ লোকটা থাপ্পড় খেয়ে মাথা নিচু করে রয়েছে। পেয়েছিস তোর ভাড়া? এবার খুশি? যত সব ফকিন্নির দল। কথাটা বলে আমি আমার বান্ধবীর নিয়ে হাঁটা দিই।
আর লোকটি সেখানেই দাঁড়িয়ে থাকে। আমি হাঁটতে হাঁটতে চারিদিকে একবার মুখ ঘুরিয়ে নিলাম আর দেখতে পেলাম অনেকেই আমার কাহিনী ভালো করে চোখ ভরে দেখছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। কিছু দূর যেতেই একজন পেছন থেকে আমাকে ডাকলো। এই যে শুনছেন? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। কি হয়েছে? আপনি ওনাকে এভাবে থাপ্পড় মারলেন কেন? ওর কত বড় সাহস! ও আমার কাছে ভাড়া চেয়েছে তাই থাপ্পড় মেরেছি। আপনি কে যে মানুষ আপনার কাছে তার কষ্টের টাকা চাইলে তাকে না দিয়ে উল্টো থাপ্পড় মারবেন? এই তুই কে রে? হ্যাঁ, কে তুই যে আমাকে এত প্রশ্ন করছিস? জানিস আমি কে? আমি তোর সাহস দেখে অবাক হচ্ছি। আমার মতো একজনকে কিনা তুই প্রশ্ন করছিস? কত বড় সাহস! ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলাম। আমি কি তোর জানতে হবে না? তুই কে তাও আমার জানতে হবে না? তুই যে কেমন বাবা মার মেয়ে তা আমার বোঝা হয়ে গেছে। আর ওই আর কিছু না বলে রাগী দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। আমার দিকে এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। যদি ভালো চাস তাহলে দ্রুত ওনার ভাড়া দিয়ে দে, আর যদি না দিস তাহলে তোর গেলে আরেকটা থাপ্পড় পড়তে দেরি হবে না। আরোহী তাড়াতাড়ি ব্যাগ থেকে টাকা দিয়ে নিল। দেখে নিব তোকে। আমাকে দেখতে আসলে তোর কপালে খারাপ কিছুই জুটবে। সাগরের কথা শুনে আমি কিছু সময় পেছনে তাকিয়ে রাগী দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকে আমার দিকে তাকিয়ে হাসছে। এতে আমি আরো বেশি অপমানিত বোধ করলাম। তারপর অন্য একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসি। কলেজে এসে একটা গাছের নিচে বান্ধবীদের নিয়ে বসলাম। রাগে তখনও আমার শরীর জ্বলছিল। বারবার মনে হচ্ছিল যদি ছেলেটাকে হাতের কাছে পেতাম তাহলে মেরে ফেলতাম। আমি তখনও সাগরের নাম জানতাম না, কারণ কিছুদিন আগেই আমরা এই শহরে এসেছিলাম। আমার রাগের কারণ ছিল দুইটা। এক, সাগর আমাকে মাঝ রাস্তায় থাপ্পড় মেরে অপমান করেছে। দুই, সাগর একদম সাধারণ পোশাকে ছিল, যাকে আমরা সাধারণ খ্যাত বলে থাকি। সাগর সেই অবস্থায় ছিল, আর একটা খ্যাত ছেলে আমার মতো স্মার্ট মেয়েকে থাপ্পড় মেরেছে ভাবতেই আমি আরো বেশি অপমানিত বোধ করেছিলাম। আরোহী, তুই ছেলেটাকে তখন কিছু বললি না কেন? একটা খ্যাত ছেলে শেষ পর্যন্ত তোর মতো একটা স্মার্ট মেয়ের শরীরে হাত তুললো, তার ওপরে আবার মাঝ রাস্তায়, আর তুই চুপ করে সবকিছু শুনে চলে আসলি। এটা কি ভাবা যায়? কি তোরা কি সত্যি বলছিস শেষ পর্যন্ত একটা ক্ষেত নাকি আরোহীর মতো মেয়েকে থাপ্পড় মেরেছে? হ্যাঁ, নীলিমার বাচ্চা হাসা বন্ধ কর, নাহলে ঘুষি মেরে তোর দাঁত ভেঙে দেব। তুই আর ওকে কি মারবি? যাকে মারার দরকার ছিল তাকেই তো মারতে পারিস না। আমি চুপ হয়ে যাই আর মনে মনে সাগরের উপর আমার রাগটা আরো বেশি করে বাড়তে থাকে। সেই সময় ওদের কথাগুলো আগুনের উপরে ঘি ঢালার মতো কাজ করছিল, যা আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পেরেছি। আমি যখন রাস্তার কথাগুলো মনে করে ভেতরে ভেতরে রাগে ফুঁসছিলাম, ঠিক তখনই আবার রিয়া আমাকে ডাক দিল। আরোহী, ওইদিকে দেখ, কে আসছে। কে আসছে? নিজে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। আমি কিছু না বলে রিয়ার ইশারা করার দিকে তাকিয়ে আরো বেশি রাখতে লাগলাম, কারণ ওই দিক দিয়ে ওই অসভ্য ছেলেরা আসছে। রিয়া, ওই খ্যাতটা কে রে? এই তো সেই ক্ষেত যে আরোহীকে থাপ্পড় মেরেছে। ইস, শেষ পর্যন্ত এইটার কাছে মার খেয়েছে। ইয়াথু! আরোহী, তুই এখনো এখানে বসে রয়েছিস কেন? যা গিয়ে প্রতিশোধ তোল। না, এখন না, আগে ওর সম্পর্কে সবকিছু ভালো করে জেনে নেই তারপর। আচ্ছা। তারপর আমরা সবাই ক্লাসে চলে যাই। কিছু সময়ের মধ্যে শিক্ষক আসে। ক্লাস শুরু হয়। প্রথম দিন, তাই শিক্ষক সবার সাথে পরিচিত হয়। শিক্ষক সাগরের কাছে যাওয়ার পর জানতে পারি ওর নাম সাগর, এখানকার চেয়ারম্যানের ছেলে। তখনই রিয়া আমার পাশে থেকে বলে, ও তাই তো বলি, এমন একটা খ্যাত তোর গায়ে হাত তুললে কি করে? চেয়ারম্যানের ছেলে, তাই তো তোর গায়ে হাত তোলার সাহস পেয়েছে। আজকে তো শুধু হাত তুলেছে, না জানি কালকে থেকে আরোহীর সাথে ওই ক্ষেতটা কি করবে। ও আমার সাথে কিছু করার আগেই আমি ওর সাথে অনেক কিছু করব। কি করবি তুই? যখন করব তখন তুই নিজেই দেখতে পারবি। তারপর আমরা ক্লাস করে যার যার বাড়িতে চলে যাই। আমি বাড়িতে এসে পরিকল্পনা করতে থাকি সাগরকে জব্দ করা যায় কি করে। কিছু সময় ভাবার পর একটা ভালো বুদ্ধিও পেয়ে যাই। পরে সিদ্ধান্ত নেই কালকে কলেজে গিয়ে বুদ্ধিটা প্রয়োগ করব। দেখতে দেখতে পরের দিন চলে আসে। আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তাড়াতাড়ি কলেজে চলে যাই।
কিন্তু কলেজে গিয়ে দেখি আগে থেকেই জয়, রাজু, সিয়াম আর রিয়াদ সাগরের সাথে ফাজলামি করছে। সাগরকে খ্যাত ফকিন্নি বলে খ্যাপাচ্ছে, কিন্তু সাগর ওদের কথার জবাব না দিয়ে উল্টো মাথা নিচু করে রয়েছে। জয় এবং বাকিরা তখনও সাগরের বন্ধু হয় নাই, তাই ওরা এমন করছে। সাগরের এমন খ্যাপানো দেখে আমার ভালোই লাগছিল, তাই আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে দেখতে থাকি আর আমার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি। কিন্তু কিছুতেই সঠিক সময়টা পাচ্ছিলাম না। অবশেষে ক্লাস শেষ হওয়ার পর আমি সঠিক সময়টা পেলাম আর আমার পরিকল্পনা মতো কাজ করতে শুরু করলাম। ক্লাস শেষ হওয়ার পর আমি লক্ষ্য করলাম সাগর দরজা দিয়ে বের হচ্ছিল। আমি তাড়াতাড়ি আমার ব্যাগ গুছিয়ে দরজা দিয়ে বের হতে লাগলাম আর নিচে ইচ্ছা করে সাগরের গায়ে ধাক্কা দিলাম। এমন একটা ভাব করলাম যাতে সবাই বোঝে সাগর আমাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি নিজেকে সামলে নিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় সাগরের গালে বসিয়ে দিলাম আর বলতে লাগলাম, মেয়ে দেখলে খালি ধাক্কা দিতে মন চাই, তাই না? অসভ্য ছেলে কোথাকার। সরি, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। খ্যাতের বাচ্চা খ্যাত, তোর সাহস তো কম না? ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার মুখে মুখে তর্ক করছিস। এখন আবার মুখে কুলু পেতে রইলি কেন? আপনিই তো বললেন যাতে আপনার মুখের উপর কথা না বলি। আরোহী, দেখছিস ওর কত বড় সাহস! এত কিছু হয়ে যাওয়ার পরেও তোর সাথে কথা বলার সাহস দেখায়। তাই তো দেখছি। এর একটা বিহিত করতে হবে, না হলে না জানি কালকে কি করবে। হ্যাঁ, কি করা যায় বলতো? আমি বলি কি, ওকে কান ধরে এখান থেকে গেট পর্যন্ত নিয়ে যা। বুদ্ধিটা খারাপ না, চল ওইটাই করি। ওই খ্যাত, কান ধরে এখান থেকে যা। আমি পারবো না। কি বললি তুই? আমার মুখের উপর কথা? তুই কান ধরে গেট পর্যন্ত যাবি নাকি সবার হাতে মাইর খাবি? জানিস তো একটা মেয়েকে ইচ্ছে করে ধাক্কা দেওয়ার পরিণাম কি হতে পারে? কিন্তু আমি তো ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি। তোর কি মনে হয় তুই এইটা সবার সামনে বলবি আর আমি সবাই তোর কথা বিশ্বাস করে নিব? এটাই যদি মনে করে থাকিস তাহলে তুই ভুল ভাবছিস। এখনো সময় আছে, এখান থেকে কান ধরে চলে যা, না হলে। বাকিটুকু আর বলতে হলো না। সাগর তার আগেই মাথা নিচু করে কান ধরে কলেজ গেট পর্যন্ত যেতে লাগলো। আমাদের ঝগড়া এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছিল সবাই অবাক হয়ে গেছিল, আর সবাই হয়তো ভাবছিল সামান্য একটা ধাক্কার জন্য আমি কেন সাগরকে এমন শাস্তি দিলাম। কিন্তু সবাই তো জানে না সাগরকে আমি কোন ভুলে শাস্তি দিচ্ছি। সবাই না জানলেও সাগর হয়তো নিশ্চয়ই জেনে বা বুঝেই গিয়েছিল কেন আমি ওর সাথে এমন করছি। সে যাই হোক, সাগর মাথা নিচু করে কান ধরে গেটের দিকে যাচ্ছে আর তা দেখে সবাই সাগরের উপরে হাসছে। দৃশ্যটা দেখে আমার যে কি আনন্দ হচ্ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। এরপর থেকে প্রতিদিন সাগর কলেজে আসলেই ওর সাথে কোনো না কোনো কিছু নিয়ে ঝগড়া করতাম। কারণে অকারণে সবসময় সাগরকে মারতাম আর সাগর সবসময় চুপ করে সবকিছু সহ্য করে নিত। কেন করতো তা আমি জানি না, কিন্তু ওকে দেখতাম সবসময় কলেজে এসে একা একা থাকতো, কারোর সাথে মিশতো না, শুধু কলেজে আসতো আর ক্লাস করে চলে যেত। আর মাঝে মাঝে আমরা জয়রা ওর সাথে ফাজলামি করতাম, দুষ্টুমি করতাম, সবসময় ওকে বিভিন্নভাবে মারতাম, তবুও সাগর মুখ বুঝে সব সহ্য করত। সাগরের সাথে এমন খারাপ ব্যবহার করে কেন জানি মনে একটা পিশাচি মজা পেতাম। কিন্তু আমার মজা বেশি দিন স্থায়ী হলো না, কারণ কিছুদিন পরেই দেখলাম সাগরের সাথে জয় এবং বাকিরা হাসতে হাসতে ক্লাসে আসছে। এইটা দেখে পূজা আমাকে বলল, আরোহী, ওই দেখ, আজকে জয় আর ওর বন্ধুরা ক্ষেতটার সাথে কথা বলতে বলতে ক্লাসে আসছে। হ্যাঁ, দেখছি। আমার মনে হয় ওরা খ্যাতটার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আমারও তাই মনে হয়। আরোহী, তার মানে কি বুঝতে পারছিস তো? খ্যাতটাকে জ্বালানোর এক দল কম হয়ে গেল। হ্যাঁ। এখন তাহলে কি করবি? একটু ভেবে নেই, তারপর দেখি কি করা যায়। আচ্ছা। তারপর আমরা ক্লাস করতে থাকি, কিন্তু আমার মন সবসময় এইটাই ভাবছিল কিভাবে ওদের বন্ধুত্ব ভাঙা যায়। কিছু সময় ভাবার পর একটা বুদ্ধিও পেয়ে গেলাম আর ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। সাগর, জয় এবং বাকিদের রেখে বাড়িতে চলে গেলাম। এই সুযোগ আমি আমার বান্ধবীদের নিয়ে জয় এবং বাকিদের কাছে গেলাম। কিরে জয়, আজকে দেখলাম নতুন বন্ধু বানিয়েছিস। হ্যাঁ, বানিয়েছে। এতে তোর কোনো সমস্যা আছে নাকি? আমাদের সমস্যা নেই, কিন্তু তোদের জন্য
আফসোস হচ্ছে। আফসোস হওয়ার কারণ? ঠিক আফসোস না, কিন্তু তোদের ওপর মায়া হচ্ছে। কেন? তোদের চয়েস এত খারাপ তার জন্য। আমাদের চয়েস খারাপ এটাই তোকে বললো। কে আর বলবে, আমরা তো নিজের চোখেই দেখলাম। দেখ আরোহী, যা বলার সরাসরি বল। তোর এই ঘোরানো পেঁচানো কথা শোনার মতো সময় আমাদের কাছে নেই। কি আর বলবো, তোরা শেষ পর্যন্ত কিনা একটা খ্যাতের সাথে বন্ধুত্ব করলি। ওর সাথে বন্ধুত্ব কিভাবে করলি তোরা? তোদের কি একটু ঘৃণা লাগলো না? ওর সামনে গেলেই তো আমার বমি আসে, আর তোরা কিনা ওর সাথে বন্ধুত্ব করলি। ছি! তোর তো সাহস কম না, তুই আমার গালে থাপ্পড় মারিস। এখন তো মাত্র থাপ্পড় মেরেছি, এরপর যদি কোনোদিন ওই মুখ দিয়ে সাগরের নামে খারাপ কথা বলতে শুনি তাহলে তোর জিহ্বা টান দিয়ে ছেড়ে নেব। শুধু তাই নয়, তোকে যদি সাগরের সাথে খারাপ কোনো ব্যবহার করতে দেখি তাহলে তোর কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। কথাটা মাথায় রাখিস। জয় আমাকে এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল। বাহ বাহ, খ্যাতটার সাথে বন্ধুত্ব করে ওদের দেখি একদিনেই ব্যবহার পরিবর্তন হয়ে গেল। তাই তো দেখছি। না জানি এই খ্যাতটার সাথে চলে সামনে ওরা আরো কি কি করবে। আরোহী, তুই চুপ করে গেলে কেন? কিছু বল। আমি আর সেদিন ওদের সাথে কথা না বলে বাড়িতে চলে আসলাম। এদিকে সেদিনের রাস্তার অপমান, তার উপর আজকে জয় আর ওর বন্ধুদের থাপ্পড় আমার রাগটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আর যারা পুরো গল্প শুনতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা পুরো গল্প শুনে নেবেন। ধন্যবাদ।